যখন মনে হয় আমি আর প্রেগনেন্ট হব না তখন অনেক কষ্ট লাগে। বুকের ভিতরটা হাহাকার করে ওঠে, বুক ফেটে কান্না বেরিয়ে আসে। আমার পাশের বেডের মহিলার কোলে বাচ্চা আছে, বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, বাচ্চা কান্না করতেছে, কিন্তু আমার কাছে বাচ্চা নেই। এটা ভাবতে আমার বুকটা ফেটে যেত। কত যে খারাপ লাগতো, কত যে কষ্ট লাগতো। চারপাশে মানুষ যতই কষ্ট দিক না কেন সেসব কষ্ট ভুলে থাকা যায়, কিন্তু প্রেগনেন্সির সময়কালীন যে মানুষ বা যারা কষ্ট দেয় সেই কষ্ট কখনোই ভোলা যায় না। ইদানিং বারবার শুধু মনে হয় যে আমার পেটে আরেকটা বাবু আছে। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন বিকাল 5টা বাজে। সকিনা শাক করতেছে। আজকে লাউ শাকের তরকারি রান্না করব। কই মাছ আর আলু দিয়ে লাউ শাকের তরকারি খেতে অনেক মজা লাগে, তাই আজকে কই মাছ দিয়ে লাউ শাকের তরকারি রান্না করব। সকিনা আজকে একটু দেরি করে এসেছে, তাই শাক করতে দেরি হয়ে যাচ্ছে। এইদিকে আমার বাচ্চাও কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। ওকে দুধ খাওয়াতে হবে, না হলে আমি এখানে বসে কিছু শাক করে নিতাম, তাহলে কাজটা আরও এগিয়ে যেত। কিন্তু কী করার, কিছুই করার নেই। ছোটো বাচ্চা ঘরে থাকলে আসলে সব কাজ করা যায় না। ওকে কিছুক্ষণ পর পর দুধ খাওয়াতে হয়। দুপুরবেলা একটু ঘুমায়, আর সারাদিন ও সেভাবে তেমন ঘুমায় না। দুধ খাওয়ার পরে একটু ঘুমায়, আবার ঘুম থেকে উঠে যায়। উঠেই জোরে জোরে করে কান্নাকাটি শুরু করে দেয়। তখন সায়রা ওকে রাখতে পারে না। গত ব্লগে তোমাদেরকে আমি বলেছিলাম আমার ছেলের ভর্তি নিয়ে আমি খুব টেনশনে আছি। আল্লাহর রহমতে আমার বার্থ সার্টিফিকেটটা করা হয়ে গিয়েছে। ওটা কালকেই করা হয়ে গিয়েছে। বার্থ সার্টিফিকেটটা দেশের বাড়ির ঠিকানায় করা হয়েছে, বাবুর আব্বুর বাড়ির ঠিকানায় করা হয়েছে। আমাদের বাড়ির ঠিকানায় করতে চেয়েছিল, কিন্তু আমাদের বাড়িটা আসলে অনেক দূরে। অত দূরে গিয়ে বার্থ সার্টিফিকেট আনা সম্ভব নয়। তাছাড়া আমার কাছে সব ধরনের ইনফরমেশনও নেই। দেশের বাড়িতে আমার থাকা হয় না। আমার জন্ম ঢাকায়, ঢাকায় আমি বড় হয়েছি, তাই আমার সব জায়গায় ঢাকা ঠিকানা দেওয়া হয়েছে। কিন্তু এখন ঢাকার ঠিকানায় জন্ম নিবন্ধন তৈরি করা সম্ভব নয়, তাহলে আরও অনেক বেশি দেরি হয়ে যাবে। 30 তারিখের মধ্যে ফর্ম ফিল আপটা সম্পূর্ণ করতে হবে। যেহেতু দেশের বাড়িতে বাবুরাবুর লোক আছে, উনি সব কিছু করে দিচ্ছেন, সেক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। উনি দ্রুত সব কাজ করে দেবেন ইনশাল্লাহ। উনি 30 তারিখের পরে গিয়ে জন্ম নিবন্ধনের হার্ড কপিগুলো নিয়ে আসবেন। বাবুরাবু বলতেছে 3 মেয়ের জন্ম নিবন্ধনের কপিগুলো বের করে নেবেন, তাহলে অনেক ভালো হবে। একেবারে সব ঝামেলা শেষ হয়ে যাবে। বাবুরাবু সকালবেলা লাউ শাক কিনে দিয়েছে, কিন্তু আলু কিনে দেয়নি। উনি যাওয়ার সময় আমি ওনাকে বারবার বলেছি তুমি আলু কিনে দিও। লাউ শাক আলু দিয়ে খেতে অনেক মজা লাগে। তাছাড়া বাচ্চারাও আলু ছাড়া খেতে চায় না, কিন্তু উনি দিতে ভুলে গিয়েছেন। তাই এখন আমাকে গিয়ে নিয়ে আসতে হবে। কেমন লাগে এত কষ্ট করে 6 তলায় বেয়ে নামা আবার উঠা, বিরক্ত লাগতেছে, কিন্তু কিছু করার নেই, আমাকেই যাওয়া লাগবে। সকিনাকে পাঠাতাম, কিন্তু সকিনাকে আঙ্কেল দিবে না। আমি কিংবা ওর আব্বু রেফারেন্স ছাড়া উনি কাউকে বাকি দেয় না। তাই আমি এখন নিচে নেমে গিয়ে আলু নিয়ে আসতেছি। আমি একাই যাচ্ছি, বাচ্চাদেরকে ঘরে রেখে এসেছি। আজকে সাউদা আমি যাওয়ার সময় তেমন কান্নাকাটি করেনি, কারণ ও হয়তো বুঝতে পেরেছে আমি ওকে হাঁটিয়ে নিয়ে যাব, তাই ও যাওয়ার সময় সেভাবে করে কান্নাকাটি করেনি। আমার প্রিয় লক্ষ্মী আপুরা এবং ভাইয়েরা, তোমাদের কাছে যদি আমার ভিডিও কোনো অংশ এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেক গুণ বেড়ে যায়। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিয়েছো, তাদের সবাইকে জানাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক বেশি ভালোবাসা এবং শুভকামনা। তোমরা সবাই এভাবেই আমার পাশে থেকো আপুরা। ফেসবুক এবং টিকটক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তারা ফলো করে আমার পাশে থেকো।
লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও। তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায়, তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু। বাসায় আসার পরে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এগুলো আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, ঠান্ডা হয়ে যাওয়ার পরে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি কমপক্ষে 4 থেকে 5 বার মাছগুলো ভালোভাবে ধুয়ে নিই, নাহলে মাছগুলোর ভিতরে ময়লা ভালোভাবে পরিষ্কার হয় না। সকিনা জানে আমি এভাবে করে মাছ ধুই, শাক ধুই, এই কারণে সে আমার শাক মাছ কোনোটাই ধোয় না, কারণ এতবার ধোয়ার সময় ওর নেই। আসলে আমরা গৃহিণীরা ঘরের কাজ অনেক সুন্দর এবং পরিষ্কার করে করার চেষ্টা করি, কোনো রকমের কাজ আমরা করতে পারি না, তাই আমরা যে কাজটাই করি সে কাজটা সুন্দর এবং নিখুঁত হয়। এই দেখো, একটা মাছের মাথায় দিয়ে কালো কালো দাগ রয়ে গিয়েছে, খেয়াল করিনি। এখন এই মাছটাকে স্টিলের মাজনি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব, না হলে মাছ ভাজি করার পরে খেতে অভুক্তি লাগবে, বমি চলে আসবে। ইদানিং বারবার শুধু মনে হয় যে আমার পেটে আরেকটা বাবু আছে, মানে আগের যে একটা ফিলিংস ছিল সেটা রয়ে গিয়েছে। বাবুর কিকগুলো অনেক মিস করি, যখনই বাবুর কিক মিস করি তখনই বাবুর দিকে তাকাই, সে তো বাইরে, তাহলে আমি কি মিস করি। আসলে প্রেগনেন্সির সময়টা অনেক সুন্দর এবং মধুর হয়। এই সময়টা আসলে সব মেয়েরাই পার করে, যদিও পারিপার্শ্বিক অবস্থা সেরকম হয় না, অনেকেই অনেক প্রকার কষ্টে থাকে, কিন্তু সব মেয়েরাই তার পেটের মধ্যে একটা ছোটো বাবুর অস্তিত্ব ফিল করতে পারে। একটা অজানা ভালোবাসা ওদের মনে কাজ করে, সেই বাচ্চাকে ঘিরে ওদের মনে কত স্বপ্ন, কত উন্মাদনা কাজ করে। বাচ্চাটা কবে আসবে, বাচ্চাটা দেখতে কেমন হবে, এসব ভাবতেই অনেক ভালো লাগে। এই সময় তো অনেক কিছু করতে ইচ্ছা করে, অনেক কিছু খেতে ইচ্ছা করে, অনেক জায়গায় ঘুরতে ইচ্ছা করে, আরও কত কিছু যে মন চায়। এই সময়ে যেগুলো করতে ইচ্ছা করে বা যেগুলো খেতে ইচ্ছা করে সেগুলো যদি করতে না পারা যায় বা খেতে না পারা যায় তাহলে অনেক কষ্ট হয়। চারপাশে মানুষ যতই কষ্ট দিক না কেন সেসব কষ্ট ভুলে থাকা যায়, কিন্তু প্রেগনেন্সির সময়কালীন যে মানুষ বা যারা কষ্ট দেয় সেই কষ্ট কখনোই ভোলা যায় না। একটা মেয়ে সব কষ্ট ভুলতে পারে, কিন্তু প্রেগনেন্সিকালীন কষ্টগুলো সে কখনোই ভুলতে পারে না। আমি আমার প্রথম প্রেগনেন্সিকালীন সবার অনেক ভালোবাসা পেয়েছিলাম, আবার অনেক কষ্টও পেয়েছিলাম, কিন্তু পরের প্রেগনেন্সিগুলোতে আমি সেভাবে করে সবার ভালোবাসা পাইনি। এই দেখো, আমার হাতের যে অংশে গরম ভাব লেগেছিল সেটা চামড়া উঠে গিয়েছে, এখনও কিছু দাগ আছে, সেগুলো উঠে যাবে, তারপরও একটা স্পট রয়েই যাবে। পোড়া দাগ সম্পূর্ণ ওঠে না, কিছু না কিছু ছাপ থেকেই যায়। প্রেগনেন্সিকালীন সময়ে এরকমই হয়, প্রথমবারে সবার কাছে ভালোবাসা পাওয়া যায়, ইভেন হাজব্যান্ডের কাছেও সেরকম ভালোবাসা পাওয়া যায়, কিন্তু এরপরে প্রেগনেন্সিতে ভালোবাসা পাওয়া তো দূরের কথা, সাপোর্টই পাওয়া যায় না। ইভেন হাজব্যান্ডের কাছেও সেরকম সাপোর্ট বা ভালোবাসা পাওয়া যায় না। তারপরও প্রত্যেকটা মেয়েই মা হয়, মা হওয়ার সুখ, মা হওয়ার স্বাদ অনুভব করে। বেবি হওয়ার পরে প্রথম কয়েকদিন অনেক খারাপ লাগে, মনে হয় যে আমার পেটে বেবিটা কোথায় গেল, এই তো সেদিন ছিল, এখন পেটে লড়াচড়া করে না কেন, কি ব্যাপার, বেবিটা কই। বেবি কাছে থাকলে সেরকম খারাপ লাগে না, কিন্তু যাদের বেবি কাছে থাকে না ওদের অনেক কষ্ট লাগে। আমার কমেন্টস বক্সে অনেক আপুরাই কমেন্টস করে বলে যে ওনাদের বেবি মারা গিয়েছে, ওনারা কবে আবার বেবি নিতে পারবে। এই কথাগুলো শুনলে আমার অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে। যদিও আমার আল্লাহর রহমতে সেরকম পরিস্থিতি হয়নি, কিন্তু তারপরও আমি ওদের কষ্টটা ফিল করতে পারি, কারণ আমার প্রথম প্রেগনেন্সিতে বেবি আমার কাছে ছিল না, তখন যে কতটা খারাপ লেগেছিল আপুরা তা তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার পাশে বেডের মহিলার কোলে বাচ্চা আছে, বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, বাচ্চা কান্না করতেছে, কিন্তু আমার কাছে বাচ্চা নেই। এটা ভাবতে আমার বুকটা ফেটে যেত, কত যে খারাপ লাগতো, কত যে কষ্ট লাগতো। আর যারা জানে ওদের বেবি নেই, না জানি ওদের বুকের ভেতরটা কতটা কষ্টে দুমড়ে মুছে ওঠে, ওরা যে কীভাবে ওদের সময়টা পার করে, ওরা যে কীভাবে ওদের কষ্টটা সহ্য করে আল্লাহই জানে। আমি হলে তো মরেই যেতাম। সন্তান ছাড়া মায়ের জীবনে আর কি আছে। আসলে যাদের আছে তারা বুঝতে পারে না, যাদের নাই তারা বুঝতে পারে একটা সন্তানের কতটা মূল্য। জানি না আর কখনো মা হতে পারবো কি না, সেই সম্ভাবনা নেই, কারণ এই 4টা বাচ্চা পালতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু প্রেগনেন্সির সময়টা অনেক মিস করি।
যখন মনে হয় আমি আর প্রেগনেন্ট হব না, তখন অনেক কষ্ট লাগে। বুকের ভিতরটা হাহাকার করে ওঠে, বুক ফেটে কান্না বেরিয়ে আসে। আসলে এটা চরম সত্য। একটা মেয়ে চাইলেই বারবার মা হতে পারে না। চারপাশের পারিপার্শ্বিক অবস্থা, আর্থিক অবস্থা, শারীরিক অবস্থা এবং নানা সমস্যার কারণে একটা মেয়ে চাইলেই বারবার মা হতে পারে না। তারপরও মেয়েরা যে বারবার মা হতে চায়, কারণ মা হওয়াতে যে সুখ আছে সেই সুখ আর অন্য কিছুতে নেই। তাই তোমরা যারা কনসিভ করেছো তারা এই প্রেগনেন্সিকালীন পুরো সময়টা উপভোগ করার চেষ্টা করবে। নিজের যা মন চায় তাই এনে খাবে, যা করতে চায় তাই করবে। এই সময় আবার অনেক বেশি মুড সুইং হয়, সেটাকে কন্ট্রোল রাখতে হবে, কারণ সব মুড সুইং আবার ভালো হয় না। কিছু মুড সুইং শরীরে অনেক ক্ষতি করে, তাই সেদিকে খেয়াল রাখতে হবে। প্রথম প্রেগনেন্সির সময় আমার মুড সুইংটা অনেক বেশি ছিল, যার কারণে আমার শরীরে অনেক ক্ষতি হয়েছিল। অল্পতে রেগে যাওয়া, রেগে গিয়ে নিজের ক্ষতি করা, অনেক বেশি উত্তেজিত হওয়া, এসব কাজ কখনোই করবে না। এগুলো তোমাদের শরীর এবং বেবিদের জন্য খুবই ক্ষতিকর। আর হয়তোবা প্রেগনেন্ট হতে পারবো না, কিন্তু প্রেগনেন্সির স্মৃতিগুলো সবসময় আমার মনে থাকবে। গত 4 প্রেগনেন্সির মধ্যে প্রথম 3টা প্রেগনেন্সি যা করতে পারিনি, লাস্ট প্রেগনেন্সিতে আলহামদুলিল্লাহ সব কিছু করতে পেরেছি। সকল মনের আশা পূরণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। একটা ছেলের খুব শখ ছিল, আল্লাহ পাক চায়নি, কি করার আছে। যেটা আমার হাতে আছে সেটা পূরণ করার চেষ্টা করেছি, যেটা আমার হাতে নেই সেটা কিভাবে পূরণ করবো বলো। এসব বিষয় নিয়ে কেউ কখনো মন খারাপ করবে না। আল্লাহ পাক যাকে খুশি ছেলে দেন, যাকে খুশি মেয়ে দেন। আবার আল্লাহ পাক ছেলে মেয়ে কিছুই দেন না, এটা সম্পূর্ণই তার হাতে। তিনি সব কিছু নির্ধারণ করে রাখেন। আমরা বড় জোর তার কাছে 2 হাত তুলে চাইতে পারি, এইটুকুই। এর বেশি কিছু আমরা করতে পারি না, কারণ সব কিছু আমাদের হাতে থাকে না। তাই আল্লাহ পাক আমাদের যা দিয়েছেন তাই নিয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে এবং তার শুকরিয়া আদায় করতে হবে। তাহলেই জীবন থেকে সকল প্রকার হতাশা দূর হয়ে যাবে, জীবনটা অনেক সুন্দর হবে। ছেলেদের ভর্তি নিয়ে অনেক টেনশনে আছি, ফর্ম ফিল আপ করতে পারবো কি না সেটাই ভাবতেছি। আবার ফর্ম ফিল আপ করতে পারলেও লাস্ট সময়ে ভালো স্কুলগুলোতে সিট পাবো কি না সেটা তো একটা কথা। কিচ্ছু করার নেই, যেসব স্কুলে সিট পাবো সেসব স্কুলেই ছেলেকে ভর্তি করাতে হবে। এখন তো আবার নতুন সিস্টেম চালু করেছে, সরকারি এবং বেসরকারি 2 জায়গায় অ্যাপ্লাই করা যাবে। 2 জায়গায় অ্যাপ্লাই করব, দেখি কোন স্কুলেও টিকে। বেসরকারি স্কুলে চান্স পেলেও সমস্যা, ওখানে ভর্তি হতে অনেক টাকা লাগবে। কি করব কিছুই বুঝতে পারছি না। আল্লাহ পাক যা ভালো মনে করবেন তাই হবে। এত টেনশন করে কী লাভ, তারপরও কেন জানি না টেনশন এসে যায়। মা তো। আপুরা, তোমরা সবাই আমার ছেলের জন্য দোয়া কইরো, আমি যাতে ওকে ভালো একটা স্কুলে ভর্তি করাতে পারি। আজ এইটুকুই। আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আগামী ব্লগে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আমার বেবিদের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।